যে নারী আমার স্বামীর সঙ্গে সম্পর্ক করছিল, সে একদিন হঠাৎ আমার বাসার দরজায় এসে দাঁড়ালো। ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি, আর প্রথম কথায় বলল, আমি আপনার স্বামীর সন্তানের মা হতে যাচ্ছি। এবার আপনি বাসা ছেড়ে চলে যান, আমরা এখানে আমাদের সংসার শুরু করব। সে ভেবেছিল আমি ভেঙে পড়ব, কিন্তু আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা শুধু তাকে নয়, আমার স্বামীকেও স্তব্ধ করে দিয়েছিল। আর সেদিন থেকেই তাদের জীবনের মোড় ঘুরে যায়। আমার নাম মৌসুমী। আমার স্বামী রাশিদ আর আমি প্রায় 18 বছর ধরে সংসার করছি। অন্য সব দম্পতির মতো আমাদের জীবনেও সুখ দুঃখ, ঝগড়া অভিমান ছিল, কিন্তু একটা বিষয়ে আমার কখনো সন্দেহ ছিল না, আমরা একে অপরের পাশে আছি। ঢাকার মিরপুরে আমাদের নিজের বাড়ি। এই বাড়িটা একদিনে হয়নি, বছরের পর বছর কষ্ট করে টাকা জমিয়ে, ব্যাংক ঋণ নিয়ে, কত স্বপ্ন বনে আমরা ইটের পর ইট সাজিয়ে এই বাড়ি বানিয়েছিলাম। আমাদের 2 সন্তান, একজন কলেজে পড়ে, আরেকজন স্কুলে। আমাদের পুরো জীবনটা ছিল ওদের ভবিষ্যৎ গড়ে তোলার লড়াই। অনেক কঠিন সময় গেছে, ব্যবসায় লোকসান হয়েছে, অর্থ কষ্ট হয়েছে, এমনকি মাসে শেষে বাজার করার টাকাও কখনো কখনো চিন্তার কারণ হয়েছে। তবুও আমরা টিকেছিলাম। তাই যখন রাশেদ হঠাৎ করে প্রতিদিন অনেক রাতে বাসায় ফেরা শুরু করলো, আমি খুব একটা সন্দেহ করিনি। সে বলতো, অফিসে অনেক চাপ, নতুন প্রজেক্ট এসেছে, ক্লায়েন্টদের সঙ্গে মিটিং শেষ হতে দেরি হয়ে যায়। প্রায় প্রতিদিন রাত 10টা 11টায় সে বাসায় ফিরত। আমি খাবার গরম করে অপেক্ষা করতাম, কিন্তু সে 2-1 লোকমা খেয়েই বলতো, খুব ক্লান্ত লাগছে, পরে কথা বলি। তারপর সোজা ঘুমিয়ে পড়ত। আমি যখন জিজ্ঞেস করতাম, সব ঠিক আছে তো, সে বিরক্ত হয়ে বলতো, এত চিন্তা করো না তো, একটু শান্তিতে থাকতে দাও। আমি ভেবেছিলাম সত্যি হয়তো কাজের চাপ, তাই তাকে সময় দিয়েছিলাম। আমি বিশ্বাস করতাম বিশ্বাসই তো সংসারের সবচেয়ে বড় ভিত্তি, কিন্তু আমি জানতাম না সেই বিশ্বাসের ভিতরে অনেক আগেই ফাটল ধরেছে। সেদিন সকালটা ছিল একেবারেই সাধারণ। রাশেদ অফিসে চলে গেছে, আমি ছেলেমেয়েদের স্কুলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ঠিক তখনই দরজার কলিং বেল বেজে উঠল। এত সকালে কেউ আসবে আমি আশা করিনি। দরজা খুলতে দেখি প্রায় 35-36 বছরের এক নারী দাঁড়িয়ে আছে। দামি শাড়ি, পরিপাটি সাজ, হাতে দামি ব্যাগ, মুখে এমন এক আত্মবিশ্বাস যেন সেই বাড়িতে বহুবার এসেছে। কয়েক সেকেন্ড আমরা দুজন শুধু একে অপরের দিকে তাকিয়ে রইলাম। তারপর সে মুচকি এসে বলল, আপনি কি মৌসুমী? আমি মাথা নাড়লাম। সে বলল, আমি তানিয়া। নামটা আমার কাছে সম্পূর্ণ অপরিচিত। আমি ভদ্রভাবে জিজ্ঞেস করলাম, কাকে চান? সে কোনো উত্তর না দিয়ে আমার কাঁধের পাশ দিয়ে ঘরের ভেতর তাকাতে লাগলো। ড্রয়িং রুম, সিঁড়ি, দেয়াল সবকিছু এমনভাবে দেখছিল যেন বাড়িটা পরখ করছে। তারপর খুব শান্ত গলায় বলল, আমি রাশিদের সন্তানের মা হতে চলেছি। মুহূর্তের জন্য আমার মনে হলো আমি ভুল শুনেছি। হয়তো এত সকালে মাথা ঠিক মতো কাজ করছে না, কিন্তু সে থামল না। একই আত্মবিশ্বাসী বলল, এখন সময় হয়েছে আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। আমি আর রাশেদ এখানেই আমাদের নতুন সংসার শুরু করব। আমি স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে হয়তো অপেক্ষা করছিল আমি চিৎকার করব, হয়তো ভেঙে পড়ব, হয়তো তার পায়ে ধরে কাঁদব, কিন্তু আমি কিছুই করলাম না। বরং ধীরে ধীরে ঠোঁটে হাসি ফুটিয়ে বললাম, আচ্ছা, ভেতরে আসুন। সে অবাক হয়ে গেল। আমি আবার বললাম, এসে বসুন। যেহেতু এ বাড়িতে থাকতে চান, আগে আপনাকে বাড়িটার কিছু সমস্যা দেখিয়ে দিই। ছাদের কোন অংশে পানি পড়ে আর কোথায় ঘুনে কাঠ নষ্ট করছে, এসব জেনে রাখলে পরে সুবিধা হবে। তানিয়ার ঠোঁটের হাসিটা এক মুহূর্তের জন্য মিলিয়ে গেল, তবে খুব দ্রুতই সে নিজেকে সামলে নিল, যেন বাড়িটা আগেই তার হয়ে গেছে। এমন ভঙ্গিতে আমাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ল। তার বড় হ্যান্ডব্যাগটা আত্মবিশ্বাসের সঙ্গে দুলছিল। আমি দরজা বন্ধ করে তাকে ড্রয়িং রুমে নিয়ে এলাম। বসুন। আমি পুরনো চামড়ার সোফাটার দিকে ইশারা করে বললাম, আরাম করে বসুন। তবে একটা কথা বলে রাখি, বাম পাশটা একটু বসে গেছে। রাশেদ গত 3 বছর ধরে বলছে ঠিক করবে, এখনো সময় হয়নি। সে বসে পড়ল, তবে এমনভাবে যেন সোফাটা তার দামি শাড়ি নষ্ট করে দেবে। আমি রান্নাঘরে গিয়ে নিজের জন্য এক গ্লাস পানি নিয়ে এলাম। তাকে কিছু দিলাম না, তার সামনে বসে শুধু অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর তানিয়া গলা পরিষ্কার করে বলল, আমার মনে হয় আপনি পরিস্থিতিটা বুঝতে পারছেন না মৌসুমী, এটা কোনো আলোচনা নয়। আমি আর রাশেদ। আমি শান্ত গলায় বললাম, রাশেদ আর তুমি কি? তারপর নিজেই উত্তর দিলাম, সেই কি তোমাকে বলেছে আমাদের সংসার অনেক আগেই শেষ হয়ে গেছে, আমরা শুধু সন্তানদের জন্য একসাথে আছি?
আমি তাকে আর বুঝি না? আমি নাকি বদলে গেছি? তানিয়া চুপ করে রইল। আমি আবার বললাম, আর এটাও কি বলেছে তুমি গর্ভবতী হলেই সে আমাকে ছেড়ে তোমাকে বিয়ে করবে, এই বাড়িটাও তোমাদের হবে? সে এবার ঠোঁট কামড়ে ধরল। আমি সোফায় হেলান দিয়ে বললাম, শোনো তানিয়া, 18 বছর ধরে আমি সেই মানুষটার সঙ্গে সংসার করছি। সে কিভাবে মানুষকে গল্প শোনায় সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আমি প্রশ্ন করলাম, এই বাড়ি সম্পর্কে সে তোমাকে কি বলেছে? সে বলল, 4টে বেডরুম, ভালো লোকেশন, নিজের বাড়ি। আমি তাকে থামিয়ে দিলাম। মাস্টার বাথরুমের পাইপের কথা বলেছে। বর্ষাকাল এলেই পুরো বাথরুম পানি উঠে যায়। 2015 সাল থেকে রাশেদ বলে আছে ঠিক করবে, এখনও করেনি। তার মুখের আত্মবিশ্বাস একটু একটু কমে আসছিল। সে বলল, এসব সমস্যা আমি সামলে নিতে পারবো। আমি উঠে দাঁড়ালাম। তাহলে এসো, পুরো বাড়িটাই ঘুরে দেখাই। আমি তাকে একে একে সব ঘর দেখালাম। মেয়ের ঘরে জানালার রং উঠে যাওয়ার গল্প বললাম। 7 বছর বয়সে জানালা দিয়ে বের হতে গিয়ে এমন হয়েছিল। ছেলের ঘরের দেয়ালে দাগ দেখালাম। ক্রিকেট খেলতে গিয়ে বল লেগে হয়েছিল। রান্নাঘরের ওভেন দেখালাম, যেটা একপাশে শুধু গরম হয়। পেছনের দরজাটা দেখালাম, যেটা তালা ঠিকমতো লাগে না। স্টোররুমের কোণ দেখালাম, যেখানে গত বছর ইঁদুর প্লাস্টার কেটে ফেলেছিল। পেছনের ড্রেন দেখালাম, ভারী বৃষ্টি হলেই উপচে পড়ে। জেনারেটরটা দেখালাম, যেটা 2-3 বার লাথি না মারলে স্টার্টই নেয় না। আর ড্রয়িং রুমের ছাদের সেই অংশটাও দেখালাম, যেখানে মাসের পর মাস ধরে ঘুনপোকা কাঠ খেয়ে আছে। সব ঘুরে দেখার পর আমরা বাড়ির উঠোনে এসে দাঁড়ালাম। এবার তানিয়ার আত্মবিশ্বাস আগের মতো আর নেই। সে নিচু গলায় বলল, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি মাথা নাড়লাম, না, আমি শুধু সত্যিটা দেখাচ্ছি। এটা নতুন বাড়ি নয়, এটা 18 বছরের পুরনো একটা সংসার। এখানে 18 বছরের সুখ যেমন আছে, তেমনি 18 বছরের সমস্যাও আছে। ছাদ চুয়ে পানি পড়ে, গিজার মাঝে মধ্যে কাজ করে না। আর আশেপাশের প্রতিবেশীরা এমন, তোমার খবর তুমি জানার আগেই তারা জেনে যাবে। তানিয়া বলল, কিন্তু রাশেদ তো বলেছে। আমি মুচকি এসে বললাম, রাশেদ অনেক কিছুই বলে। আমি তার দিকে এক পা এগিয়ে গেলাম। সে কি বলেছে? গত 6 মাস ধরে সে আলাদা ঘরে ঘুমায়। সে কি বলেছে অফিসে তার আরেকজনের সঙ্গে সম্পর্ক আছে? সেটা আমি অনেক আগেই জেনে গেছি। সে কি বলেছে সে অনেক টাকা ঋণ করে বসে আছে, যেটা এখন পর্যন্ত কারো কাছে স্বীকার করেনি? তানিয়ার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। আমি শান্ত স্বরে বললাম, আমি অনেক দিন ধরেই সব জানি। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেইনি, কারণ আমি নিজের ভবিষ্যৎ গুছিয়ে নিচ্ছিলাম। সে কাপা গলায় জিজ্ঞেস করলো, কি গুছিয়ে নিচ্ছিলেন? আমি আবার সেই মিষ্টি হাসিটা হাসলাম। রাশেদ যখন তোমাকে এই বাড়ির গল্প বলেছে, তখন কি বলেছে বাড়িটা আইনগতভাবে আমার নামে? তানিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমি বললাম, বিয়ের আগেই আমার বাবা এই বাড়ির জন্য টাকা দিয়েছিলেন। সব কাগজপত্র আমার নামে। রাশেদের এখানে কোনো মালিকানা নেই। সে কিছু বলতে গিয়েও থেমে গেল। আমি আরও বললাম, এটাও কি বলেছে আমার নামে আরও 2টি ফ্ল্যাট আছে, কিংবা আমি ঘরে বসে একটা অনলাইন ব্যবসা চালাই? সে ভেবেছে আমি শুধু সংসার সামলাই, অথচ আমি নিজের ভবিষ্যৎ অনেক আগেই তৈরি করে ফেলেছি। তানিয়া ধীরে ধীরে পিছিয়ে গেল। আমি বললাম, তুমি আমার বাড়ি নিতে আসোনি। তুমি এমন একজন মানুষকে নিতে এসেছো যার কাছে আছে শুধু মিথ্যা, ঋণ আর ভাঙ্গা প্রতিশ্রুতি। এরপর আমি মোবাইল ফোনটা বের করলাম। তোমার সঙ্গে হওয়া পুরো কথোপকথন আমি রেকর্ড করেছি, আর আমার আইনজীবীর নম্বর স্পিড ডায়ালেই আছে। আমি একটু থামলাম। এখন তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। রাশেদকে বলবে তোমার সিদ্ধান্ত বদলে গেছে। তারপর আমাদের জীবন থেকে চিরতরে চলে যাবে। কারণ যদি আর একবারও তোমাকে এখানে দেখি কিংবা জানতে পারি তুমি আমার সংসার ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছ, তাহলে রাশেদের সব সত্যি আমি সবার সামনে প্রকাশ করব। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ব্যবসায়িক অংশীদার কেউ বাদ যাবে না। তানিয়ার চোখ দিয়ে এবার টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি ধীরে বললাম, ভাবো, এমন একটা মানুষকে নিয়ে কি সত্যি তুমি সংসার করতে চাও? সে মাথা নাড়ল। ভালো, তাহলে আমরা একে অপরকে বুঝতে পেরেছি। আমি তাকে গেট পর্যন্ত এগিয়ে দিলাম। সে ধীরে ধীরে রাস্তা দিয়ে চলে গেল। গেট বন্ধ হওয়ার শব্দটা কানে আসতেই আমি গভীর একটা নিঃশ্বাস ফেললাম। তারপর প্রথম ফোনটা করলাম আমার আইনজীবীকে। সবশেষে ফোন করলাম রাশিদকে।
সে ফোন ধরতেই আমি শুধু বললাম, এখনই বাসায় আসো, আমাদের ডিভোর্স নিয়ে কথা বলতে হবে। ওপাশে তার কাপা কণ্ঠ শুনে আমার ভেতরে কোনো দয়া জন্মায়নি। আমি ফোন করার ঠিক 47 মিনিট পরে রাশেদ বাসায় ফিরল। সময়টা আমি খুব ভালো করেই জানি, কারণ ফোন রাখার পর থেকে আমি ড্রয়িং রুমের প্রিয় চেয়ারে বসে ঘড়ির কাঁটার দিকে তাকিয়েছিলাম। সামনে 1 কাপ চা রাখা ছিল, অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে। ইচ্ছে করে আমি নড়িনি। আমি চাইছিলাম সে আমাকে ভেঙে পড়া অবস্থায় নয়, শান্ত, স্থির আর সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় দেখো। হঠাৎ করে দরজা খুলে রাশেদ ভেতরে ঢুকল। তার শার্ট ঘামে ভিজে গেছে, টাই আলগা, মুখ জুড়ে অস্থিরতা। সে ঢুকে চিৎকার করে বলল, মৌসুমী, এসব কি হচ্ছে? অফিসে ফোন করে ডিভোর্সের কথা বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি শান্ত গলায় বললাম, বসো রাশেদ। সে থেমে গেল। আমার এই গলাটা সে বহু বছর শোনেনি। আমি আবার বললাম, বসো। সে ধীরে ধীরে সেই সোফায় গিয়ে বসলো, যেখানে কয়েক ঘন্টা আগেই তানিয়া বসেছিল। আমি টেবিলের উপর মোবাইলটা রাখলাম, তারপর রেকর্ডিং চালু করলাম। ঘর জুড়ে তানিয়ার কণ্ঠ ভেসে উঠল, আমি রাশিদের সন্তানের মা হতে যাচ্ছি। এবার এই বাড়িতে আমরা সংসার করব। রাশিদের মুখের রং মুহূর্তেই বদলে গেল। অবাক হওয়া, ভয়, রাগ সব একসঙ্গে ফুটে উঠল। কিছুক্ষণ পরে সে নিচু গলায় বলল, এটা কোথায় পেলে? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, তোমার প্রেমিকা নিজেই আজ আমার দরজায় এসে আমাকে শুনিয়ে গেছে। সে বলেছে তুমি তাকে এই বাড়ি দেওয়ার কথা বলেছ। রাশিদ মুখে হাত বুলিয়ে বলল, মৌসুমী, আমাকে একটু ব্যাখ্যা করতে দাও। আমি তাকে থামিয়ে দিলাম। কি ব্যাখ্যা করবে? তুমি পরকীয়া করেছ, অন্য একজন নারীকে গর্ভবতী করেছ, আমার বাড়ি তাকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছ। সে কোনো উত্তর দিতে পারল না। আমি তার দিকে তাকিয়ে থাকলাম। 18 বছর, এই মানুষটার জন্য কত কিছু করেছি। চাকরি হারানোর সময় পাশে দাঁড়িয়েছি, তার মায়ের অসুস্থতার সময় দিনরাত হাসপাতাল করেছি, সংসারের প্রতিটি ঝড়ে তার হাত শক্ত করে ধরেছি। আর আজ সে আমার চোখের দিকেও তাকাতে পারছে না। অনেকক্ষণ পরে সে ফিসফিস করে বলল, আমি দুঃখিত, এসব হওয়ার কথা ছিল না। আমি হেসে ফেললাম, এসব হওয়ার কথা ছিল না? তাহলে কি হওয়ার কথা ছিল? আমি কিছুই জানবো না? তুমি বাইরে বাইরে সম্পর্ক করবে আর আমি ঘরে বসে রান্না করব? সে মাথা নিচু করে রইল। আমি ধীরে বললাম, রাশেদ, তোমার পরকীয়ার কথা আমি আজ জানতে পারিনি। সে মাথা তুলে তাকালো। আমি 2 বছর ধরে সব জানি। তার মুখ শুকিয়ে গেল। কি বলছো? আমি শান্তভাবে বললাম, 2 বছর আগে অফিসের সেই সহকর্মী দিয়ে শুরু, তারপর কক্সবাজারে কনফারেন্সে পরিচয় হওয়া সেই নারী, তারপর তানিয়া। সে হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তুমি সব জানতে? হ্যাঁ। তাহলে কিছু বলনি কেন? আমি দীর্ঘশ্বাস ফেললাম, কারণ আমি অপেক্ষা করছিলাম। ভাবছিলাম হয়তো একদিন তুমি নিজে থেকে ফিরে আসবে। ভাবছিলাম 18 বছরের সংসারের মূল্য অন্তত তোমার কাছে থাকবে। কিন্তু তুমি থামোনি, বরং আরও সাহসী হয়েছ। শেষ পর্যন্ত এমন অবস্থায় পৌঁছেছ যে তোমার প্রেমিকা আমার দরজায় এসে আমার বাড়ি দাবি করে। রাশেদ 2 হাত দিয়ে মাথা চেপে ধরল, তারপর কাপা গলায় বলল, একটা সুযোগ দাও, আমি সব শেষ করে দেব। তানিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। আমি মাথা নাড়লাম। এখন আর কিছুই ঠিক করার নেই। আমি আজই আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি। আগামীকাল ডিভোর্সের কাগজ প্রস্তুত হবে। তুমি সই করবে, আর 1 সপ্তাহের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবে। সে হঠাৎ তিক্ত হাসি দিয়ে বলল, এই বাড়ি ছেড়ে কোথায় যাব? এটা তো আমার বাড়ি। আমি পাশে ড্রয়ার খুলে একটা ফাইল বের করলাম, তার সামনে রেখে বললাম, না, এটা তোমার বাড়ি নয়। সে ফাইল খুলে দেখতে লাগলো। প্রতিটি পৃষ্ঠা উল্টানোর সঙ্গে সঙ্গে তার মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। সে বিড়বিড় করে বলল, সব তোমার নামে? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, বাড়ি, গাড়ি, সব সঞ্চয় আর আমার অন্য সম্পত্তিগুলো, কোনোটাতেই তোমার নাম নেই। সে ফাইলটা টেবিলে ছুঁড়ে ফেলে চিৎকার করে উঠল, তাহলে এতদিন তুমি এসব পরিকল্পনা করছিলে? আমার গলাটা এবার সামান্য কেঁপে উঠল। না, আমি পরিকল্পনা করছিলাম না। আমি তোমাকে ভালোবাসতাম। আমি আমাদের সংসারটাকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু তুমি প্রতিবার নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছ। এখন সেই সিদ্ধান্তের দায়ও তোমাকেই নিতে হবে। হঠাৎ সে উঠে দাঁড়ালো। টেবিলের ওপর রাখা চায়ের কাপ মাটিতে পড়ে ভেঙে গেল। সে চিৎকার করে বলল,
তাহলে তুমি কি চাও? আমি তোমার পায়ে পড়ি, কাঁদি? আমি তার চোখের দিকে তাকিয়ে শুধু বললাম, আমি চাই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ তার গলার স্বর বদলে গেল। প্রথমবারের মতো আমি তার চোখে ভয় দেখলাম। সে আস্তে করে বলল, আমাদের সন্তানদের কি বলবে? আমি বললাম, ওরা এখন সব বোঝার মতো বড় হয়েছে। আমি ওদের সত্যিটাই বলবো। তোমার বিরুদ্ধে ঘৃণা তৈরি করার জন্য নয়, বরং যাতে তারা বুঝতে পারে কেন তাদের বাবা আর এ বাড়িতে থাকবে না। সে আবার ধপ করে সোফায় বসে পড়ল, হার মানা মানুষের মতো। ধীরে ধীরে বলল, আমি কখনো ভাবিনি শেষটা এমন হবে। আমি উত্তর দিলাম, আমিও ভাবিনি। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখলাম আমার আইনজীবী এসে গেছেন। আমি উঠে দাঁড়িয়ে শাড়িটা ঠিক করলাম। দরজার দিকে হাঁটতে হাঁটতে বললাম, উনি এসেছেন। এখন আমাদের অনেক বিষয় ঠিক করতে হবে। ডিভোর্স, সন্তানদের দায়িত্ব, সম্পত্তির বিষয়, আর তোমার এই বাড়ি ছাড়ার সময়। দরজা খোলার আগে আমি শেষবারের মতো রাশেদের দিকে তাকালাম। আর একটা কথা। সে মাথা তুলল। আমি শান্ত গলায় বললাম, তানিয়া আজ সকালেই চলে গেছে। সে আর ফিরে আসবে না। অর্থাৎ এখন তোমার নেই কোনো প্রেমিকা, নেই কোনো বাড়ি, নেই কোনো স্ত্রী। যতটুকু আছে সেটা শুধু তোমার চাকরি। আমি দরজা খুলে আমার আইনজীবীকে ভেতরে স্বাগত জানালাম। পেছন থেকে খুব ক্ষীণ একটা কান্নার শব্দ ভেসে এলো। রাশিদ কাঁদছিল, কিন্তু আমার চোখে আর এক ফোঁটা জলও এলো না। কারণ 18 বছরের বিশ্বাসঘাতকতা আমার সব কান্না অনেক আগেই শুকিয়ে দিয়েছে। এবার শুধুই হিসাব মেটানোর পালা। আর আমি সেই হিসাব মেটানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। 6 মাস পর মিরপুরের বাড়িটা এখন যেন একেবারেই অন্যরকম লাগে। হালকা, শান্ত, স্বস্তির। ছাদের ঘুনপোকা পরিষ্কার হয়েছে, বাথরুমের পাইপলাইন ঠিক হয়েছে, জেনারেটরও এখন একেবারে স্টার্ট নেয়। মজার ব্যাপার হলো, জীবন থেকে অপ্রয়োজনীয় বোঝা সরে গেলে অনেক সমস্যায় যেন নিজে থেকেই ঠিক হয়ে যায়। আমার মেয়ে মেহরিন, বয়স 16। আমি যখন ওকে ডিভোর্সের কথা জানালাম, সে খুব শান্তভাবে বলেছিল, মা, আমি অনেক আগেই বুঝেছিলাম কিছু একটা হয়েছে। তুমি আগের মতো হাসতে না। আমার ছেলে রিদওয়ান 14 বছর। সে প্রথম 2 দিন নিজের ঘরে ছিল। তারপর একদিনই সে আমাকে জড়িয়ে ধরে শুধু বলল, বাবা খুব বড় ভুল করেছে। আমি আর কিছু বলিনি। রাশিদ এখন ঢাকার এক ছোট ভাড়া বাসায় থাকে। প্রতি রবিবার বাচ্চাদের ফোন করে। ওরা কথা বলে ঠিকই, কিন্তু আগের সেই উষ্ণতা আর নেই। শুধু দায়িত্ববোধ থেকে কয়েক মিনিটের কথা। আমাকে সে অনেকবার ফোন করেছিল। প্রথম সপ্তাহে ক্ষমা চেয়েছিল, দ্বিতীয় সপ্তাহে ফুল পাঠিয়েছিল, তৃতীয় সপ্তাহে অভিযোগ শুরু করলো সব নষ্ট নাকি আমি করেছি। আমি নাকি সন্তানদের তার বিরুদ্ধে দাঁড় করিয়েছি। আমি কোনো উত্তর দেইনি, সব মুছে ফেলেছি। কারণ তখন আমি অতীত নয়, নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। অনেকদিন ধরে আমি ঘরে বসে একটি ক্যাটারিং ব্যবসা চালাচ্ছিলাম। ডিভোর্সের পর পুরো মনোযোগ সেদিকেই দিলাম। একটি অর্ডার থেকে আরেকটি, তারপর বিয়ে, আকিকা, অফিস পার্টি। ধীরে ধীরে কাজ এত বেড়ে গেল যে আমাকে আরও লোক নিতে হলো। আমি আশপাশের এলাকার কয়েকজন বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীকে কাজ দিলাম। আমরা সবাই মিলে রান্না করতাম, হাসতাম, গল্প করতাম। একসময় বুঝলাম, মানুষকে শুধু টাকা দিয়ে নয়, সম্মান দিয়েও নতুন জীবন শুরু করতে সাহায্য করা যায়। আজ আমার ব্যবসা থেকে যে আয় হয়, রাশিদ তার চাকরি করেও কোনোদিন এত আয় করতে পারেনি। আমি নিজের জন্য নতুন একটি গাড়ি কিনলাম, বাচ্চাদের নিয়ে কক্সবাজার আর সেন্ট মার্টিন ঘুরে এলাম। মেহরিন এখন দেশের বাইরে পড়াশোনা করার স্বপ্ন দেখে। রিদন আবার আগের মতো হাসতে শিখেছে। আমরাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলাম। একদিন দুপুরে আমার আইনজীবীর ফোন এলো। তিনি বললেন, মৌসুমী, তানিয়ার ব্যাপারে একটা খবর আছে। আমি চুপ করে শুনলাম। 3 সপ্তাহ আগে তার ছেলে হয়েছে। রাশিদকে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু রাশিদ এখন তার ফোনও ধরে না। কিছুক্ষণ আমি চুপ রইলাম। মেয়েটার জন্য খারাপ লাগছিল। যে মানুষ তাকে হাজার স্বপ্ন দেখিয়েছিল, শেষ পর্যন্ত সেই মানুষই তাকে একা ফেলে দিয়েছে। আইনজীবী আবার বললেন, তানিয়া তোমার সঙ্গে একবার দেখা করতে চায়। সে ক্ষমা চাইতে চায়। কয়েকদিন পরে আমরা একটি ছোট ক্যাফেতে দেখা করলাম। তানিয়াকে প্রথমে চিনতেই পারিনি। আগের সে আত্মবিশ্বাসী নারী আর নেই। চোখের নিচে কালি, সাধারণ পোশাক, কোলের শিশুটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আমি বসতেই সে কাপা গলায় বলল, আমাকে ক্ষমা করবেন।
আমি তাকে থামিয়ে দিলাম। ক্ষমা চাইতে আসুনি, আমি শুধু একটা প্রশ্নের উত্তর চাই। সে তাকালো। আমি বললাম, রাশিদের সঙ্গে সম্পর্ক শুরু করার সময় তুমি কি জানতে সে বিবাহিত? সে মাথা নিচু করে বলল, হ্যাঁ, সে বলেছিল আপনার সঙ্গে তার সম্পর্ক শেষ। আমি বিশ্বাস করেছিলাম। আমি ধীরে মাথা নাড়লাম। এই একই গল্প পৃথিবীর অসংখ্য নারী শুনেছে, আর অনেকে বিশ্বাসও করেছে। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। আমি ভেবেছিলাম সে আমাকে বিয়ে করবে, কিন্তু সে তো কাউকেই ভালোবাসে না। আমি শান্ত গলায় বললাম, সে মানুষকে ভালোবাসে না, সে শুধু নিজের স্বার্থকে ভালোবাসে। কিছুক্ষণ পরে আমি শিশুটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ওর নাম কি? তানিয়া আস্তে করে বলল, রায়ান। আমি ব্যাগ থেকে একটা কার্ড বের করে তার দিকে বাড়িয়ে দিলাম। সে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি বললাম, এটা আমার অফিসের ঠিকানা। আমি একজন কর্মী খুঁজছি, চাইলে কাজ করতে পারো। বেতন খুব বেশি নয়, কিন্তু কাজটা সৎ। সে হতভম্ব হয়ে বলল, আমি আপনার এত বড় ক্ষতি করেছি, তারপরও আমাকে সাহায্য করবেন? আমি মৃদু হেসে বললাম, কারণ আমি কাউকে চিরদিনের জন্য ফেলে দিতে শিখিনি। রাশিদ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে, আমি রাশিদের মতো নই। তানিয়া এবার অন্যরকম কান্না কাঁদল। এটা অনুতাপের কান্না ছিল না, এটা ছিল নতুন করে বাঁচার সুযোগ পাওয়ার কান্না। আজ 3 মাস হয়ে গেছে। তানিয়া এখন আমার প্রতিষ্ঠানে কাজ করে, খুব নিষ্ঠার সঙ্গে কাজ শিখে। তার ছেলেটাও মাঝে মাঝে অফিসে আসে। আমার সন্তানরাও তার সঙ্গে স্বাভাবিক আচরণ করে। সম্ভবত তারা বুঝেছে ভুল মানুষ করতেই পারে, কিন্তু সেই ভুল বুঝিয়ে বদলে যাওয়াটাই আসল বিষয়। রাশিদ একদিন খবর পেয়ে আমাকে ফোন করলো। রাগে চিৎকার করে বলল, তুমি আমার প্রেমিকাকে চাকরি দিয়েছ? আমি শান্ত গলায় বললাম, প্রাক্তন প্রেমিকা। আর হ্যাঁ, দিয়েছি। সে বলল, ও ও আমাদের সংসার ভেঙেছে। আমি অনেকদিন পর প্রাণ খুলে হেসেছিলাম। না রাশেদ, আমাদের সংসার তানিয়া ভাঙ্গেনি, তুমি ভেঙেছ। তানিয়া শুধু তোমার ভুল সিদ্ধান্তের একটি অংশ ছিল। সে আর কিছু বলতে পারেনি। আমি ফোন কেটে দিয়েছিলাম। কিছুদিন পরে রাশেদের একটি হাতে লেখা চিঠি পেলাম। সে লিখেছিল, আমি জানি তুমি আমাকে আর কখনো ক্ষমা করবে না। আমি আমার পরিবার, সংসার আর সম্মান সব হারিয়েছি। এখন আমি নিজের ভুলগুলো বুঝতে শিখছি। আমি শুধু চাই একদিন আমার সন্তানরা যেন আবার আমাকে সম্মান করতে পারে। চিঠিটা আমি ভাঁজ করে ড্রয়ারে রেখে দিলাম। কাঁদিনি, রাগও হলো না, শুধু মনে হলো আমি সত্যি অতীতকে পেছনে ফেলে এসেছি। আজ সকালে আমি আমার প্রিয় চেয়ারে বসে 1 কাপ গরম চা খাচ্ছিলাম। জানালা দিয়ে সকালে রোদ ঘরে ঢুকছিল। মেহরিন স্কুলে যাওয়ার আগে এসে বলল, মা, আমি বাবার সঙ্গে একদিন দেখা করতে চাই। আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম, এটা তোমার সিদ্ধান্ত, আমি তোমার পাশে আছি। সে আমাকে জড়িয়ে ধরে স্কুলে চলে গেল। আমি একা বসে রইলাম, ভাবছিলাম একদিন এ বাড়ির দরজায় একজন নারী এসে দাবি করেছিল এই বাড়ি নাকি তার হবে। সেদিন মনে হয়েছিল আমার পৃথিবী শেষ হয়ে গেছে, কিন্তু আজ বুঝি সেদিন আমার নতুন জীবনের শুরু হয়েছিল। বিশ্বাসঘাতকতা আমাকে ভেঙে দিয়েছিল ঠিকই, কিন্তু সেই ভাঙা টুকরো দিয়েই আমি নিজের জন্য আরও সুন্দর একটা জীবন গড়ে তুলেছি। আজ আমি সুখী, কোনো পুরুষের জন্য নয়, নিজের জন্য, নিজের আত্মসম্মানের জন্য, নিজের নতুন জীবনের জন্য। সমাপ্ত।